আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে অবগত হতে যাচ্ছি। অর্থাৎ প্রিপোজিশন সংক্রান্ত আপনার যত রকমের প্রশ্ন আছে, সবগুলো প্রশ্নের উত্তর এই ক্লাসের মাধ্যমে পাবেন বলেই আমি আশা ব্যক্ত করি। অর্থাৎ আজকে আমরা প্রিপোজিশনের এ টু জে, জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এর ব্যবহার সম্পর্কে অবগত হতে যাচ্ছি। তবে আমরা প্রায়োরিটি দেবো আমাদের যে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং আছে সেই ব্যাপারটিকে, যেহেতু এটি হচ্ছে একটি ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর কোর্সের অংশ বিশেষ। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। তবে মূল আলোচনা শুরু করার পূর্বে আমরা একটু অপরিচিত হয়ে নিতে পারি। যেমন আমাদের মূল আলোচনাগুলো কিন্তু সাজানো গোছানো আছে। আমরা এই মূল আলোচনার পূর্বে আমরা একটু পরিচিত হয়ে নিতে পারি যে আসলে প্রিপোজিশন ব্যাপারটা কি, কেন আমরা ব্যবহার করি, রহস্য কি। দেখুন, আমরা সিম্পলি বলতে পারি যে দিক, স্থান, সময় বা পদ্ধতি নির্দেশ করতে আমরা প্রিপোজিশনের ব্যবহারটা করে থাকি। এক কথায় বাক্যে ব্যবহৃত বিভক্তির কাজগুলো আমরা প্রিপোজিশনের সাহায্যে দারুণ ভাবে করতে পারি। অর্থাৎ মনের ভাব প্রকাশে, লিখতে অথবা অর্থ উদ্ঘাটনে আমাদের প্রিপোজিশনের ব্যবহারের কোনো বিকল্প নেই। দেখুন, আমরা সিম্পল একটা উদাহরণ দিতে পারি যে দ্য বুক ইজ অন দ্য টেবিল। ধরুন, আমি যদি প্রিপোজিশন ছাড়া বাক্যটিকে একটু লক্ষ্য করি বা অর্থ প্রদান করতে যাই, আসলে কি হবে? কোন অর্থ দিচ্ছে বাক্যটি? উল্টাপাল্টা অর্থ দিচ্ছে, তাই না? ওকে, দেখুন, আমরা যখন প্রিপোজিশন দিয়ে দিচ্ছি তখন দারুণ ভাবে অর্থ দিচ্ছে না যে হ্যাঁ, বইটি টেবিলটির উপরে আছে। তার মানে এই অন এর অর্থটা হচ্ছে উপরে। তার মানে স্থান নির্দেশ করতে আমরা লক্ষ্য করলাম যে অন এর অর্থটা হচ্ছে উপরে। আবারও সময় নির্দেশ করতে অন এর অর্থটা কিন্তু ভিন্ন হবে। এইরকম ভাবে আমরা আজকে বিস্তারিত এই প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে অবগত হতে যাচ্ছি। আসলে মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি। শি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। তিনি স্টেশনে পৌঁছালেন ইন দ্য মর্নিং, সকালে পৌঁছালেন। রাইট? ধরুন, আমি যদি প্রিপোজিশন ছাড়া চিন্তা করি, প্রিপোজিশন ছাড়া চিন্তা করি, দেখুন তো এই বাক্যটিকে অর্থ দিবে? মোটেও অর্থ দিবে না। প্রিপোজিশন ছাড়া এই বাক্যটি তাহলে এইরকম ভাবে আমাদের এইগুলো বাদ দিতে হবে, এই লে বাদ দিতে হবে, কারণ আমি তো বিভক্তির কাজটি করেছি প্রিপোজিশন দিয়ে। বা স্টেশনও বাদ দিতে হবে, এটা তো আমি প্রিপোজিশন দিয়েই করেছি, কারণ বিভক্তির কাজ। ও, বিভক্তি আবার যারা না জানেন তাহলে তো ঝামেলা হয়ে যাবে। যাই হোক, দেখুন, এখন আমরা যখন এই যে যে এ দিচ্ছি, আবার এইখানে লক্ষ্য করুন, এই যে যে এ দিচ্ছি, এই এ এর কাজ করার জন্য, অর্থাৎ আমরা এই মর্নিং এর পূর্বে ব্যবহার করছি ইন, দ্যাট মিনস হচ্ছে সকালে বোঝাতে, সকাল বোঝাতে মর্নিং। কিন্তু লে যখন বলছি তখন আমি ইন বলছি। আবার দেখুন, যখন আমি স্টেশন বলতে আমি স্টেশনকে নির্দেশ করছি, এখানে দা স্টেশন নির্দিষ্ট অর্থে দা ব্যবহার হয়, এটা আমরা জানি। ওকে, কিন্তু স্টেশন নে এইটা বলতে আমরা পজিশন অ্যাড ব্যবহার করছি। এখন আপনার আবার প্রশ্ন হতে পারে, এখানেও বিভক্তি এ এর কাজ, এখানেও এ এর কাজ, এখানে স্থান, এখানেও স্থান, তাহলে এখানে অ্যাড কোন আর এখানে ইন কেন? এগুলোই তো আমরা জানবো বিস্তারিত, যে কেন ইন আর কেন অ্যাড। কেমন? সঙ্গে থাকুন, সাথে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। আর এই ভিডিওর ধাপে ধাপে আপনার জন্য রাখা কাজ করুন। আশা করছি এর পরবর্তীতে আপনার প্রিপোজিশন নিয়ে প্রশ্ন হবে না। কেমন? চলুন আমরা শুরু করি। প্রথমত আমরা আলোচনা করব ইউজ অফ প্রিপোজিশন বেসড অন প্লেস, অর্থাৎ স্থান নির্দেশ করতে আমরা প্রিপোজিশন ব্যবহার সম্পর্কে অবগত হব। দেখুন, আমরা প্রিপোজিশনের মৌলিক ব্যবহার সম্পর্কে যদি অবগত হতে চাই, তাহলে আমাদের প্রিপোজিশনের প্রকৃত অর্থটা জানতে হবে। বিশেষ করে প্রিপোজিশন স্থান নির্দেশ করতে প্রিপোজিশনের অর্থগুলো কি সেটা জানতে হবে। আবারও এইদিকে লক্ষ্য করুন, আমরা যদি আরো বিস্তারিত দেখুন, আবারও একই ধরনের প্রিপোজিশন, একই চেহারা একই, কিন্তু সময় নির্দেশ করতে আবার আলাদা অর্থ দিচ্ছে। কেমন? আবারও দিক নির্দেশ করতে আলাদা অর্থ দিচ্ছে। তার মানে আপনাকে দিক নির্দেশ করতে প্রিপোজিশনের অর্থ জানতে হবে, আবারও সময় নির্দেশ করতে প্রিপোজিশনের প্রকৃত এই অর্থটা জানতে হবে। আপনার কোনো রুলস রেগুলেশন দরকার নেই, কোনো রুলস রেগুলেশন দরকার নেই, উইদাউট রুলস রেগুলেশন। শুধু শুধু রুলস রেগুলেশন পড়ে পড়ে মাথা ঘাবড়ায় না। আমি বলছি আপনি প্রকৃত অর্থটা জানুন, জাস্ট এনাফ। অর্থাৎ আপনি কি করবেন? সময় নির্দেশ করতে প্রিপোজিশনের অর্থটা জানবেন, জায়গা নির্দেশ করতে জানবেন, দিক নির্দেশ করতে জানবেন। এখানে রুলস রেগুলেশন কিছু দেখছি না। আমার এখানে কোনো রুলস রেগুলেশন লেখা আছে? কিচ্ছু লেখা নাই ভাই। শুধু ভাই বলছি, বোনও বলছি, ভাই ও বোন, এবং আমার প্রিয় শিক্ষার্থী যারা আছে, অর্থাৎ
আমার বিশেষ করে স্কুল কলেজ পর্যায়ে যারা আছে বা ইউনিভার্সিটি পর্যায়ে যারা পড়াশোনা করছেন তাদের প্রতি, যে শিক্ষার্থীরা আপনাদের প্রতি, আপনারা রুলস রেগুলেশন ব্যাপারটাকে একেবারে অ্যাভয়েড করে যান এবং জাস্ট ফিল ফ্রি, স্বাধীনভাবে মুক্ত চিন্তা করুন এবং স্বস্তিতে ভাবুন যে এটাও কি সম্ভব যে রুলস রেগুলেশন ছাড়া। দেখুন, গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও গ্রামাটিক্যাল ফাংশন গুলো আমরা জটিল করে ফেলি রুলস রেগুলেশনের মধ্যে ফেলে। আমরা যদি ভালোভাবে একটু রপ্ত করি এবং বোঝার চেষ্টা করি, অ্যান্ড দিস ইজ প্রিপোজিশন অ্যান্ড দিস ইজ দ্য মিনিং অ্যান্ড বেসড অন প্লেস, অর্থাৎ স্থান নির্দেশ করতে। ওকে, আসুন আমরা আর বক বক না করি, সরাসরি একটু প্র্যাকটিক্যালি দেখতে পারি। স্থান নির্দেশ করতে আমরা প্রিপোজিশনের অর্থটা দিচ্ছি ভিতরে, স্বাভাবিক অর্থে ভিতরে, অর্থাৎ আছে। দেখুন, ভিতরে আছে, বডি ব্যাগ, দ্যাট মিনস বইটি ব্যাগের ভিতরে আছে, রাইট? সিম্পল আমরা বুঝলাম যে ইন দা ব্যাগ, অর্থাৎ এই যে দা ব্যাগ এখানে একটি নাউন ফ্রেজ, এর পূর্বে আমরা ইন ব্যবহার করেছি কি এই ভিতরে নির্দেশ করতে। সিম্পলি বোঝার চেষ্টা করুন, পার্থক্য কিন্তু আছে। আপনারা এগুলোকে নর্মাল দেখছেন, কিন্তু এগুলো অ্যাডভান্স লেভেলে ব্যবহারের জন্য যথেষ্ট পরিমাণ উপযোগী। জাস্ট একটু পার্থক্যটা লক্ষ্য করুন। এই একই বাক্য আমি আবার এখানে লিখছি অন ব্যবহার করছি। প্রশ্নটা হলো এখানে অন কেন? কারণ এইখানে আমি অর্থটা দিতে চাচ্ছি উপরে আছে। বুঝতে পারলেন কি? এখন প্রশ্নটা হলো, যখন আপনার পরীক্ষায় ফিল ইন দা ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্য স্থান পূরণ করুন, তখন শুধু ইংরেজি বাক্যটা থাকলে আপনি ইন দিবেন নাকি অন দিবেন, কি দিবেন, রাইট? এটা আপনি কিভাবে নির্দেশ করবেন, কিভাবে বুঝবেন? দেখুন, ভেরি সিম্পল, আপনি এই অর্থটা নির্দেশ করুন। স্থান বোঝাতে ইন এর অর্থটা ভিতরে, অন এর অর্থটা উপরে। কেমন? এখন সাধারণত টেবিলের উপরেই থাকে, তাই না? আর ব্যাগের মধ্যেই থাকে। তাহলে এমনিতেই তো আপনি বুঝতে পারতেছেন, স্বভাবতই তো আমরা বুঝতে পারতেছি যে একটা হচ্ছে মধ্যে আর টেবিলের উপরে। তাছাড়াও যদি না বুঝতে পারেন, জাস্ট সিম্পলি এটা লক্ষ্য করুন। এরপরে আমরা যদি আরেকটু লক্ষ্য করি, দেখুন আমরা আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। উপরে আবারও দেখবেন এই অন দিয়ে কিন্তু আমরা বিষয় বোঝাই, বিষয়। আবার অন দিয়ে আমরা দিনকেও নির্দেশ করি। আমি কিন্তু ওইদিকে ধাপে ধাপে যাচ্ছি। জাস্ট আপাতত দৃষ্টিতে স্থান বোঝাতে অন এর অর্থটা হচ্ছে উপরে, লেগে থাকা অর্থে। আবারও আন্ডার এর অর্থটা হচ্ছে নিচে বা অধীনে থাকা অর্থে। অর্থাৎ দ্য শুজ আর আন্ডার দ্য পেইড, অর্থাৎ এই যে জুতা জোড়া বিছানার নিচে আছে। অনেকে বলতে পারেন আছে আছে, আপনি আর ইন এগুলো দিচ্ছেন কেন, আর ইজ দিচ্ছেন কেন? আর এবং ইজ দিয়েও আমরা আছে আছে অর্থ প্রদান করতে পারি। কেমন? তবে অধিকারে থাকা অর্থে আমরা আবারও আর বা ইজ ব্যবহার করবো না, তখন হ্যাভ ব্যবহার করবো, হ্যাজ ব্যবহার করবো। ওই আলোচনা যাচ্ছে না, আজ আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করি। আই থিঙ্ক সো এটাই বেশি ভালো হবে। ওকে, এইখানে লক্ষ্য করুন, নিচে আছে। এখন এই বেইডের নিচে আছে। এখন আমাকে নিচে অর্থ প্রদানে তো অবশ্যই অবশ্যই আন্ডার ব্যবহার করতে হবে। আপনি নিচেকে আসলে কি অন্যভাবে ব্যবহার করবেন, মানে না, সম্ভব না। প্রিপোজিশন ছাড়া আপনি নিচের অর্থটা দিতেই পারবেন, তাহলে আপনাকে আন্ডার ব্যবহার করতে হবে, অথবা অন্য কোনো প্রিপোজিশন যেগুলো নিচে অর্থ প্রদান করে সেগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রিপোজিশন আপনাকে ব্যবহার করতেই হবে। এট দ্য সেম টাইম হিয়ার উই সি বিটুইন এর অর্থটা হচ্ছে মাঝখানে বা মধ্যে। তার মানে কি, আপনি এই দিকে লক্ষ্য করুন, আপনার বাক্যের মাঝেই তো মাঝখানে বা মধ্যে আছে। ভাই, এখানে রুলস রেগুলেশন তো কোনো প্রয়োজন নেই, আছে কি? আপনি যে বাক্যটা লিখতে যাচ্ছেন সেটার মধ্যেই তো মাঝে বা মধ্যে আছে। এখন আপনি মাঝে বা মধ্যে দিবেন না, এই তো মাঝে বা মধ্যে, দ্যাট মিনস শোজ, অর্থাৎ এই যে জুতা জোড়া কি এই বেড এবং কাপড় অর্থাৎ আলমারির মাঝে আছে। তার মানে কি, সিম্পল, আপনারা এই প্রিপোজিশন ব্যবহারটা করে দিলেন। এখন বলতে পারেন প্রিপোজিশন কোথায় ব্যবহার করবো? প্রিপোজিশন তো আপনি নাউনের পূর্বে ব্যবহার করবেন, নাউন ফ্রেজের পূর্বে ব্যবহার করবেন, এই তো প্রিপোজিশন। এট দ্য সেম টাইম হিয়ার উই সি বিহাইন্ড এর অর্থটা হচ্ছে পিছনে। দেখুন, এগুলো কিন্তু মৌলিক। আমরা যদি এগুলোর অর্থটা ভালোভাবে এবং ভালোভাবে একটা শিখি, তাহলে বাকিগুলো এমনিতেই অটোমেটিকলি হয়ে যাবে। আপনি জাস্ট এই অর্থগুলো মুখস্থ করে ফেলুন এতক্ষণে, জাস্ট এনাফ। ওকে, বিহাইন্ড এর অর্থটা হচ্ছে পিছন। এখানে অর্থটা হচ্ছে ক্যাব বিহাইন্ড দ্য ট্রুথ। এখন আপনি পিছনে অর্থে আপনার বাক্যে ধরুন আপনি যদি বলেন যে আলমারির পিছনে ফাইলটি আছে,
আবার যদি বলেন যে আলমারির উপরে ফাইলটি আছে তাহলে ওয়ান হবে। আবার যদি বলেন যে আলমারির নিচে নিচে আছে, নিচে নিচে বলতে আবার আন্ডার দিবেন। তার মানে হচ্ছে আপনি কি বোঝাতে চাচ্ছেন, কি লিখতে চাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু আপনি প্রিপোজিশন ব্যবহারটা করবেন। অর্থাৎ স্থান নির্দেশ করতে আমরা এই যে যে যতগুলো অর্থ আছে, এই অর্থগুলো যখন যে বাক্যে ব্যবহার করব সেই অনুযায়ী আমরা প্রিপোজিশন ব্যবহার করব। এখানে তো রুলস রেগুলেশন পড়ার জন্য দেখছি না, আছে কি? পুরো ক্লাস করে যাব রুলস রেগুলেশন ছাড়া, ঠিক আছে? ওকে। তবে অনেকে আবার বোকাও দিতে পারেন, এটাও তো রুলস রেগুলেশনের মধ্যেই পড়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আসলে রুলস রেগুলেশন আর গ্রামার ছাড়া কিছুই সম্ভব না। শুধু শুধু আমরা বক বক করে বলি যে এটা ছাড়া অসম্ভব। তবে আপনারা ক্লাসের সাথে থাকুন, আশা করি যে আপনারা দারুণ ভাবে ক্লাসটি উপভোগ করতে পারবেন এবং এটা আপনাদের জন্য অনেক বেশি কাজেও আসতে পারে। অর্থাৎ ব্রাটি দরজার পিছনে আছে, বা ধরেন দাঁড়িয়ে আছে। আমি তো সব একেবারে সিম্পল ভার্ব অক্সিলারি ভাব দিয়ে করে ফেললাম। ধরেন সে দাঁড়িয়ে আছে, সেটাও সম্ভব। অর্থাৎ স্থান, দাঁড়িয়ে আছে, অর্থাৎ পিছনে দাঁড়িয়ে আছে, দরজার পিছনে দাঁড়িয়ে আছে। এই যে পিছনে অর্থ নির্দেশ করতে আমি বাহাইন্ড। আবার দেখুন নেক্সট টু অর বিসাইড, এর অর্থটা হচ্ছে পাশে। হিয়ার ইউ সি, এন্ড হি ইজ সিটিং বিসাইড অর নেক্সট টু মি, অর্থাৎ আমার পাশে বসে আছে, রাইট? বা আমার পাশে বসেছিল, বা আমার পাশে বসেছে, বা আমার পাশে বসবে। বডিবার টেন্স অনুযায়ী আপনি ভার্বের যত ধরনের পরিবর্তন করেন, কিন্তু প্রিপোজিশনের ব্যবহার তো একই থাকবে। একই থাকবে বলতে হয় বিসাইড ব্যবহার করবেন, অথবা নেক্সট টু ব্যবহার করবেন, অথবা অন্য কোন প্রিপোজিশন ব্যবহার করবেন যেটার অর্থ দিবে পাশে। এখন আপনি কি এখানে চাইলে বাহাইন্ড বসাতে পারবেন? হ্যাঁ, বসাবেন। তাহলে হয়ে যাবে আপনার পিছনে বসা। আপনি যদি বাহাইন্ড বসেন তাহলে আপনার পিছনে। আর আপনি যদি বসান যে আন্ডার মি, মানে আমার অধীনে বসে আছে। আপনি যদি দেন যে অন মি, অর্থাৎ আমার উপরে বসে আছে। আবার আপনি যদি দিতে চান ইন মি, আমার মধ্যে বসে আছে। অর্থাৎ এগুলো পরিবর্তন হবে আপনি কি বোঝাতে চাচ্ছেন। আর আমরা রুলস রেগুলেশনের মধ্য দিয়ে কি করি, এটা হলে এটা হবে, ব্রিজের পূর্বে এটা হবে। আরে ভাই, এত কিছু তো জানার দরকার। সিম্পল, আমি কি বলতে চাচ্ছি, আমি কি অর্থ দিতে যাচ্ছি, কি অর্থ আমি প্রয়োগ করতে চাচ্ছি, সেই অর্থ অনুযায়ী প্রিপোজিশন ব্যবহারটা করব। এই জন্য প্রিপোজিশন অর্থটা জেনে জাস্ট। ওকে, অ্যাট এর ব্যবহারটা স্থান নির্দেশ করতে। এটা আপাতত দৃষ্টিতে জাস্ট অ্যাট এবং ইন এর সাথে কিছুটা পার্থক্য আছে, এবং এইগুলোর সাথে কিন্তু মোটামুটি আর কোনো ইয়া নাই, কোনো সামঞ্জস্য নাই। এই অ্যাট, অ্যাট এবং ইন এর সাথে কিছুটা মিল আছে। অর্থাৎ স্থান নির্দেশ করতে এগুলো আমরা পর্যায়ক্রমে পাবো। আপাতত দৃষ্টিতে এখানেও স্থান, সবগুলোতে স্থান নির্দেশ করেছে, তবে স্থানের অবস্থান আমরা লক্ষ্য করছি। কেমন? সরি টু সে, হিয়ার উই সি। আমরা যখন ছোট স্থান বুঝবো তখন আমরা অ্যাড ব্যবহার করব। যেমন দেখুন, অ্যাড বাস স্টেশন, অ্যাড কনফারেন্স, ওর অ্যাড অমুক তমুক ও হল, এবার এরকম নির্দেশ করতে। আর ইন ব্যবহার করব বড় স্থান বা জায়গা নির্দেশ করতে। কিন্তু ব্যাগ তো ছোট স্থান, কিন্তু এইখানে আবার ভিতরে নির্দেশ করেছি, এই জন্য ইন ব্যবহার করেছি। কেমন? আমরা এই পার্থক্যগুলো বোঝার চেষ্টা করবো আস্তে আস্তে। আর একটা ব্যাপার যে প্র্যাকটিস, আমরা জানি যে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস মেক এ ম্যান, অর্থাৎ মেক্স এ ম্যান, অর্থাৎ একজন মানুষকে পারফেক্ট করে তোলে, মেক্স এ ম্যান পারফেক্ট। তার মানে আপনি যদি প্র্যাকটিসের সাথে থাকেন তাহলে এইগুলো আপনার কাছে একেবারে ওই যে আমার কিছু কিছু বন্ধুরা বলে যে ইজ অফ ওয়াটার, পানির মতো সহজ হয়ে যাবে। কেমন? ওকে, আসুন আমরা অভাবের অর্থটা দেখার চেষ্টা করি। সরি টু সে, অভাব না, অভাব। অনেক বেশি কথা বলছি তো এই জন্য ভুল ভালো হয়ে যাচ্ছে, জাস্ট জি। অর্থাৎ উপরে স্পর্শ না করে থাকা। ফ্যান ইজ ওভার মাই হেড, অর্থাৎ আমার উপরে আছে। এখন একটা ব্যাপার লক্ষ্য করুন, দ্যাট মিনস ফ্যান আছে, আপনি এখানে বললেন পাখি আপনার উপরে আছে, পেলেন আপনার উপরে আছে, বলিবেন যদি একজন মানুষও থাকে আপনার উপরে, তারপরও আপনি ওভার ব্যবহার করবেন, তবে সেই মানুষকে কিন্তু স্পর্শ সারা থাকতে হবে। ঠিক আছে? ওকে। এরপর অর্থাৎ হয় না, উপরে আছে, দ্যাট মিনস কোনো কিছুর উপরে, আবার সেইটা আরো উপরে আছে, শূন্য। যেমন সান আছে মেঘের উপরে, আর মেঘ আছে আমাদের উপরে, তাই না? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এরপর দেখি বিলো নিচে বোঝাতে, অর্থাৎ তাপমাত্রা, মানে ওই যে হয় না, মাত্রা নির্দেশ করতে আমরা বিলোকে ব্যবহার করতে পারি, যদিও আমরা এটা বিস্তারিত ব্যবহার পাবো। ওকে, আমরা আপাতত একটু পরিচিত হয়ে নিলাম যে প্রিপোজিশন অফ এর ব্যবহার প্লেস নির্দেশ করতে, এবং এগুলোর অর্থ জেনে নিলাম। এখন আমরা একটু প্র্যাকটিস করতে পারি, একটু হয় না যে বড় বড় সেন্টেন্সের মধ্যে আমরা একটু দেখতে পারি। হিয়ার উই সি, আমরা প্রিপোজিশন
প্যালেস নির্দেশ করতে দেখুন এখানে আরো কিছু ব্যাপার আছে। অ্যান্ড বিসাইড আছে, এর অর্থটা পাশে, ইনসাইড ভিতরে, আউটসাইড বাইরে, এগুলোর আমরা অর্থটা জানি, ওদের অর্থ জানা আছে, এগুলো আমি লিখে দিলাম না। তারপরেও অনেকে মনে করে যে একটু লিখে দিলে ভালো হয়, যেমন বাইরে, তারপরে ইনসাইড ভিতরে। তার মানে আপনি যখন অর্থ দিতে চাইবেন, অর্থাৎ ভিতরে যখন আপনার পেপারটি আসবে, ভিতরে অর্থ দিতে চাচ্ছেন, তখন ব্যবহার হবে। আবার বিসাইড, পাশে, এগুলো তো আমি ইতিমধ্যে লেখা আছে। ওভার, বাহাইন্ড, এগুলোর অর্থ আমরা দেখেছি। এখন যখন আমরা এগুলোর ব্যবহার করব পরিচিত অর্থে, তখন কিন্তু আমরা একটা ব্যাপার লক্ষ্য করব যে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করবো। যেমন ধরে নিউ শপিং মল ইজ লোকেটেড ইন দ্য সিটি সেন্টার, অর্থাৎ সিটি সেন্টারের মধ্যে হচ্ছে কি, এই যে স্মলটি আছে। এখন অনেকে বলতে পারেন এই ছোট স্থান, এখানে তো এক বছর কথা। দেখুন আমি তো বলছি যে মধ্যে অথবা কেন্দ্রস্থল, এইটা নির্দেশ করতে আমি ইন ব্যবহার করেছি। আবার দেখুন বড় দুটি আকাশচুম্বী ভবনের মাঝে, অর্থাৎ দুটির মাঝে দুটি মানুষ হতে পারে, দুটি বস্তু হতে পারে, নো প্রবলেম। যে কোনো বিষয় দুটি হলে তার মাঝে বা মধ্যে বোঝাতে আমরা এই যে প্রিপোজিশনে ব্যবহার করি। দেখুন প্র্যাকটিক্যালি দেখছি এই যে মাঝে নির্দেশ করে। দেন উই সি অ্যান্ড দেয়ার ইজ আ বিউটিফুল পার্ক, অর্থাৎ সেখানে একটি পার্ক আছে, রয়েছে। কি বিসাইড ইট, অর্থাৎ এই স্কাই পেপারস যে বড় বড় বিল্ডিং গুলোর, আকাশচুম্বী বিল্ডিং এর পাশে, এই যে বিসাইড, পাশে। অথবা আপনি নেক্সট টু ইট দিতে পারবেন, নো প্রবলেম। তার মানে এই পাশে নির্দেশ করতে আমাদের প্রিপোজিশনের ব্যবহারটা করতেই হবে, তাই না? এই জন্য করলাম। অ্যান্ড ইট ওয়ার, এবং যেইখানে, অ্যান্ড পিপল ক্যান রিল্যাক্স আফটার শপিং, অর্থাৎ পরে, আফটার এর অর্থটা পরে, অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছে। কি বুঝলেন? আমরা তো বড় বাক্য তৈরি করে ফেলেছি, সহজ না। আমরা এখানে ছোট্ট ছোট বাক্য দেখেছি, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে দেখার চেষ্টা করব যে জায়গা নির্দেশ করতে আরো কি প্রিপোজিশন ব্যবহার আছে। দেখুন এখানে অনেকগুলো উদাহরণ আছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। যেমন বুকস দ্যাট ইউ আর লুকিং ফর দ্য সাইড, অর্থাৎ কাপবোর্ডের মধ্যে আছে। এখন আপনি বলতে পারেন তাহলে ইন দিলে কি সমস্যা আছে? দেখুন কাপবোর্ড অর্থাৎ আলমারির যে কোনো একটি জায়গা ভিতরে আছে, ধরেন একটি সাইডে আছে, মানে ইনসাইড, ভিতরে একটি সাইডে আছে, এরকম নির্দেশ করতে। আলমারির মধ্যে তো অনেক জায়গা থাকে, এই নির্দেশ করতে আমি ইনসাইড ব্যবহার করলাম আর কি, অর্থাৎ সাইডে আছে। কেমন? আবার দেখুন এই যে সেকেন্ড হাল্ফের উপরে, উপরে নির্দেশ করতে লেগে থাকা অর্থে, উপরে অর্থে আমরা কি অন ব্যবহার করলাম। থেকে বলতে আমরা ফ্রম ব্যবহার করলাম। জাস্ট বিহাইন্ড দ্য ব্লু কালার ফাইল, অর্থাৎ এই নীল রঙের ফাইলটির পিছনে। এখন পিছনে যেহেতু আমি বলছি, অবশ্যই আমি বিহাইন্ড ব্যবহার করব। কি বুঝলেন? এরপরে যদি না বুঝতে পারেন তাহলে আমার উইকলি সেশন ক্লাসগুলো আছে, সেইখানে আপনি জয়েন হয়ে দারুণ ভাবে এই ব্যাপারগুলো সম্পর্কে অবগত হয়ে নিতে পারেন। কেমন? ওকে, এরপরে আরো আছে, এগুলো আপনি দেখে নেবেন, কারণ সব তো বলা যাচ্ছে না। এরপরে অ্যাডভান্স সেন্টেন্স তৈরিতে বা অ্যাডভান্স সেন্টেন্স লেখার প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। এখানে ব্যবহার আছে, এই বাক্যটি অনেকটা এটার মতোই, আপনি এই বাক্যটিও দেখে নেবেন এবং অর্থ উদ্ঘাটন করে নেবেন। এখানে অর্থ দেওয়া আছে ভাই। ও বোন, আমার মনে হয় অর্থ বলার প্রয়োজন হবে না। Then we see an okay, the secret underground tunnel and which was built. Okay, আমার পড়তে হবে না, আপাতত আপনি একটু পড়ে নেবেন, যেহেতু ইতিমধ্যে আমি অর্থগুলো দিয়ে দিয়েছি। ওকে, ডিউরিং এর ব্যবহারটা করতে পারি সময় নির্দেশ করতে, আপাতত এটার দরকার নাই। আর বাই এর ব্যবহারটা এটাও আমরা পর্যায়ক্রমে পাবো, আপাতত এখানে দরকার নাই। এভরি সি, তারপরও আপনি দেখে নিন, এগুলো একটু দেখে নেবেন। ওকে, এরপরে দেখুন আমরা স্থান নির্দেশ করতে আরো কিছু ব্যবহার আছে, আমরা এগুলো লক্ষ্য করছি। যেমন দেখুন অ্যাক্রস, ওভার, অ্যালং এর ব্যবহারগুলো আছে, এগুলো আমরা লক্ষ্য করব স্থান নির্দেশ করতে। কেমন? আমরা এগুলো পর্যায়ক্রমে আরো বিস্তারিত ব্যবহার পাবো, আপনি এখান থেকে একটু দেখে নেবেন। একেবারে খুবই সহজ। এই দেখুন ইন ব্যবহার হয়েছে, আমরা ইতিমধ্যে পেয়েছি। আবার আউটসাইড ব্যবহার হয়েছে, আমরা ইতিমধ্যে পেয়েছি। বাইরে নির্দেশ করতে আমরা আউটসাইড ব্যবহার করতে পারি, রাইট? আপনারা এগুলো একটু দেখে নেবেন। এই যে এখানে আছে দেখুন বাইরে, এই বাইরে নির্দেশ করতে আমি আউটসাইডের ব্যবহারটা করেছি। অর্থাৎ আপনি যেই অর্থ দিতে চান সেই অর্থেই প্রিপোজিশনকে ব্যবহার করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আশা করছি আপনি বুঝতে পেরেছেন, তাই নাকি? দেখুন দেখুন ইনসাইড, ভিতরে নির্দেশ করতে আমরা এখানে ব্যবহার করেছি। এই যে দেখুন নিচে গোপন, ভিতরে, ভিতরে আবিষ্কৃত হয়েছিল। দ্যাট মিনস ইনসাইড এ হিডেন কম্পার্টমেন্ট আন্ডার উডেন ফ্লোর, অর্থাৎ এটার আবার নিচে, নিচে নির্দেশ করতে আমরা beneath, ওই যে আমি বললাম যে কোনো নিচে নির্দেশ করতে হয় আন্ডার নতুবা beneath, যে কোনো একটা ব্যবহার করবেন তো। সুতরাং এইগুলো ব্যবহার হয়েছে। আমি পুরো বাক্য বললাম না, কারণ অনেক আলোচনা আছে, অনেক আলোচনা আছে, আমি সব বললে আমাদের সময়ের স্বল্পতা আছে।
ওকে, এখানে আমরা লক্ষ্য করি যে ব্রিজটি, এই ন্যারো ব্রিজটি কি করেছে, ঠিক ভ্যালির পাশ দিয়ে চলে গেছে, উপর দিয়ে চলে গেছে। এখন এখানে অ্যাক্রস ব্যবহার করছে। অ্যাক্রস দ্যাট মিনস হচ্ছে পুরো একটি পাশ দিয়ে যাওয়া, উপর দিয়ে যাওয়া, অর্থাৎ যাওয়া অর্থে। যাওয়া বলতে এই অর্থে না, দ্যাট মিনস এটা হচ্ছে বরাবর অর্থ নির্দেশ করতে, ধরে চলে যাওয়া এরকম নির্দেশ করতে। আমরা এটার অ্যাডভান্স ব্যবহার পাবো, আমরা আপাতত এখানে রাখি। ওকে, ওকে, আমরা এখন আপাতত প্রিপোজিশন অফ টাইমের ব্যবহারটা লক্ষ্য করছি। এখনো এই জায়গা আপনার একই কাজ, অর্থাৎ আপনি কি করবেন, এগুলোর অর্থ জানবেন, এগুলোর অর্থ জানবেন। আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম অন এর ব্যবহারটা উপরে নির্দেশ করতে, লেগে থাকা অর্থে, কিন্তু আমরা সময় নির্দেশ করতে অন এর ব্যবহারটা দেখছি নির্দিষ্ট দিন। এখন অনেকে বলতে পারেন এই নির্দিষ্ট দিনের পূর্বে, দ্যাট মিনস হচ্ছে 7 দিনের নামের পূর্বে, যে কোনো তারিখের পূর্বেই অন ব্যবহার হবে। তার মানে আপনি দেখলেন আর বসিয়ে দিলেন, ব্যাপারটা এরকম না। কারণ আপনি এই তারিখের পূর্বে শুধু অন না, আপনি এই তারিখের পূর্বে সিন্স ব্যবহার করতে পারবেন। সিন্স এজ এ প্রিপোজিশন হিসেবে, যার অর্থটা হচ্ছে, এইখানে লক্ষ্য করুন, যার অর্থটা হচ্ছে থেকে বা হতে। জাস্ট আপনি অর্থটা মুখস্থ করুন, থেকে বা হতে, এই যে কালার করা আছে, থেকে বা হতে। আবার আপনি এই তারিখের পূর্বেই চাইলেই আপনি ফ্রম ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এই ফ্রম এর অর্থটা হচ্ছে থেকে, আমরা এটা দেখবো। আবারও এই তারিখের পূর্বেই আপনি চাইলে বাই ব্যবহার করতে পারবেন। তাহলে আমি যে এখানে জানলাম যে নির্দিষ্ট দিনের পূর্বে আমরা ওয়ান ব্যবহার করব, ঝামেলা হয়ে গেল না? আমরা পর্যায়ক্রমে সব দেখতে যাচ্ছি, কখন কোন প্রেক্ষাপটে কি কারণে আপনি ব্যবহার করবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আপনি খুব ভালোভাবে পারবেন, তাই না? আসুন আমরা একটু মুখস্থ করি। মুখস্থ এই জন্য করবো যে নির্দিষ্ট সময়ের মধ্যে, দেখুন আমি যদি বলি যে আমি সেই কাজটি করব সোমবারের মধ্যে, তার মানে সোমবার একটা নির্দিষ্ট সময়, সেই সময়ের মধ্যে করব, তার মানে বাই মানডে। আমি যদি বলি আমাদের স্কুল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে, তার মানে ফ্রম মানডে, অর্থাৎ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। আর আমি যদি বলি আমি সোমবার থেকে ভুগতেছি, তার মানে সোমবার হতে ভুগতেছি, তখন আবার সোমবারের পূর্বে সিন্স ব্যবহার হবে। তার মানে আপনি আমি যখন রুলস রেগুলেশন অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট একটি তারিখের পূর্বে অন ব্যবহার হয়, তাহলে কি ঝামেলা হয়ে যাবে না? ঝামেলা হবে কিনা? 101বার ঝামেলা। এই জন্য আপনাকে কিন্তু অর্থগুলো জানতে হবে, এবং সেই অর্থ বিশেষে এগুলোর ব্যবহারের ভিন্নতা সেটা লক্ষ্য করতে হবে। তার মানে আমরা সিম্পল হইতে প্রথমে যেটা লক্ষ্য করলাম যে নির্দিষ্ট অর্থে একেবারে স্বাভাবিক অর্থ প্রদান, দ্যাট মিনস ইয়েস, সোমবারে, অর্থাৎ সোমবারে আমার জন্মদিন, অথবা 1971 সালের 16ই ডিসেম্বরে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম, কেমন, অর্থাৎ বিজয় লাভ করেছিলাম, so to say। অর্থাৎ এই যে বিজয় লাভ করা 16ই ডিসেম্বর, 26শে মার্চ আমরা যে স্বাধীনতা লাভ করেছিলাম, এই যে ব্যাপারগুলো আছে না, এই যে নির্দিষ্ট তারিখ ডে এর পূর্বে আপনি অন ব্যবহার করবেন, নো প্রবলেম। কিন্তু এই নির্দিষ্ট তারিখও থাকবে, এবং সেই সাথে যদি এরকম হয় যে এই সময়ের মধ্যে, আবার যদি হয় এই সময় থেকে, আবার যদি হয় এই সময় থেকে, তখন কিন্তু আবারও এই অন এর পরিবর্তে এই প্রিপোজিশন গুলোর ব্যবহার অটোমেটিকলি চলে আসবে। আমরা দেখবো যে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আসুন তাহলে আমরা আবার মূল ক্লাস আলোচনা করি। এক নির্দিষ্ট সময়, দেখুন আমি বলেছি যে নির্দিষ্ট সময়, যেমন আমি 2টা বাজে কি করব, অর্থাৎ ছোট সময়কে নির্দেশ করতে, যে আমি 2টা বাজে লাঞ্চ করব, অথবা আমি 7টায় স্কুলে যাই, তার মানে নির্দিষ্ট একটি সময়। কিন্তু আমরা এখানে আবার লক্ষ্য করছি যে 5 PM এর পূর্বে আবার বাই আছে। কিভাবে হলো, কিভাবে সম্ভব? দেখুন আমি এখানে বলছি যে তোমার কাজ 5টার মধ্যে শেষ করো, এখানেও নির্দিষ্ট সময়, এখানেও নির্দিষ্ট সময়। মানে আপাতত দৃষ্টিতে ধরেন আমি যদি বলি এখানে প্রিপোজিশন নাই, এখানে কি বসাবেন, আর এখানে প্রিপোজিশন নাই, এখানে কি বসাবেন, তাহলে আপনি যদি জানেন রিজিট, মানে একেবারে লিমিট করা একটি সূত্র জানেন যে ইয়েস, ছোট সময় হলে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড ব্যবহার হবে, এরকম ভাবে মুখস্থ করে ফেললেন, ঝামেলা হয়ে যাবে না? মূলত আপনি কি বোঝাতে চাচ্ছেন এখানে? স্বাভাবিক অর্থে আপনি বলতে চাচ্ছেন যে আমি দুপুরে খাই, এইখানে সরি টু সে, এইখানে আপনি বলতে চাচ্ছেন যে আমি দুপুরে খাই, দুপুর 2টায় খাই। আর এইখানে বলতে চাচ্ছেন আমি এই 5টার মধ্যেই শেষ করব, অর্থাৎ নির্দিষ্ট সময়, এই সময়ের মধ্যেই শেষ করব। তার মানে এখানে নির্দিষ্ট সময় কিছু করা, আর এইখানে নির্দিষ্ট সময়ের মধ্যে
শেষ করা, সরি টু সে, এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে বলতে না, নির্দিষ্ট সময় বোঝাতে, আর এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে। আমার মনে হয় আমার নিজেরই একটু এখন এলোমেলো লাগতেছে, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। ধরুন আমি যদি বলি আমি 7টায় স্কুলে যাই, অর্থাৎ দ্যাট মিনস অ্যাট 7 AM, অর্থাৎ সকাল 7টায় যাই। কিন্তু আমি যদি বলি যে আমি সকাল 7টার মধ্যেই যাব, এই যে যে একেবারে অনেকটা বাধ্যতামূলক বোঝাচ্ছে এবং একই সাথে বোঝাচ্ছে যে হ্যাঁ আমি এই সময়ের মধ্যেই যাব, স্পেসিফিক টাইম না। অর্থাৎ সেটা হতে পারে 6টা 6:30 হতে পারে, সেটা হতে পারে 6টা 45 হতে পারে, বা মানে 7টা 10 হতে পারে, নো প্রবলেম। অর্থাৎ আমি 7টার মধ্যেই যাব, এই যে যে মধ্যেই বোঝাতে আমরা বায়ের ব্যবহারটা করছি। এখন এই সেন্সে সেটা হতে পারে আমি অমুক তমুক মাসের মধ্যে যাব, সোমবারের মধ্যে যাব, অথবা আমি মঙ্গলবারের মধ্যে যাব, আমি মাসের মধ্যে যাব, আমি বছরের মধ্যে যাব, আমি 2 দশকের মধ্যেই এটা করে ফেলবো। এই যে মধ্যেই নির্দেশ করতে আমরা সিম্পলি বায়ের ব্যবহারটা করে ফেলতে পারি। হলো কি? তার মানে আপনার এই পিডিএফটার সাথে সাথে, অর্থাৎ এই পিডিএফ এর ম্যাটেরিয়ালস এর সাথে সাথে বক্তব্য শোনাটা জরুরি। এই জন্য বই দিয়ে সবসময় সব মনের ভাব প্রকাশ করাটা আদতে সম্ভব নয়। ঠিক আছে? সুতরাং আমার এই বলতে চাই না, তারপর বলছি, আমার এই পিডিএফ গুলো সম্বলিত ভিডিও এবং পিডিএফ এবং একই সাথে প্রায় 100টার কাছাকাছি ক্লাস পেতে রেকর্ডেড কোর্সের জন্য আপনারা আমাকে আমার কমেন্টস বক্সে দেওয়া যে নাম্বার আছে সেখানে আমাকে অবগত করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সামান্য একটি হাদিয়া বা হাদিয়ার বিনিময়ে আপনি দারুণভাবে এই পিডিএফ গুলো এবং আমার লেকচার সম্বলিত সহজ ও সাবলীল ফর ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং ফর এনি পারপাস অ্যালং উইথ আইএলটিএস ক্যান্ডিডেট, আপনার যে কোনো প্রয়োজনে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। যাই হোক, আমরা আমাদের ক্লাসে আসি, বক বক না করে, নিজের ঢোল নিজে না পিটিয়ে। ওকে, এইখানে ব্যাপারটা হচ্ছে যে অনির্দিষ্ট অর্থে, অর্থাৎ আমরা ব্যবহার করে ফেললাম যে তারিখের পূর্বে, আর এইখানে আমরা দেখলাম যে মাসের পূর্বে আমরা ইন ব্যবহার করতে পারি। কেমন? আবার নির্দিষ্ট এইরকম ওই সময়ের মধ্যে করতে বলতে আমরা বাই ব্যবহার করতে পারি, সেটা অনেক ছোট্ট সময় হতে পারে, অনেক বড় সময় হতে পারে, নো প্রবলেম। আশা করছি বুঝতে পেরেছেন না? ওকে, এরপরে দেখুন মাস, বছর বা সময়কাল বোঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি, এটার ব্যবহারটা আমরা জানি। এখন প্রশ্নটা হলো এখানে রিজিড অর্থে ইনই ব্যবহার হবে, ব্যাপারটা এরকম না। আপনি কিন্তু এই বায়ো ব্যবহার করতে পারেন, আবার সেন্সও ব্যবহার করতে পারেন, ইতিমধ্যে কিন্তু আমি বলেছি। অর্থাৎ ডিসেম্বরে মানে সিম্পল অর্থে আপনি বললেন, কিন্তু আপনি যদি বলেন যে ডিসেম্বরে আমি, ইয়েস ডিসেম্বরে আমি কাজটি শেষ করব, তখন কিন্তু আপনার বায়। আবার আপনি যদি বলেন যে ডিসেম্বর থেকে আমাদের ইয়া শুরু হতে যাচ্ছে, তখন কিন্তু অফিস শুরু হতে যাচ্ছে, তখন ফ্রম হবে। আবার যদি এরকম হয় যে ডিসেম্বর থেকে আমি ভুগতেছি, দ্যাট মিনস কাজটি চলমান অর্থে ডিসেম্বর থেকে আমি ভুগতেছি, তখন কিন্তু আবার সিন্স হবে। তার মানে কি? তার মানে আমার অর্থ বিশেষে এগুলো না পরিবর্তন করছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আর আমার বোঝানোর কিছু নাই। আপাতত দৃষ্টিতে আমরা সিন্সের ব্যবহারে যাই। কেমন? ওকে, মিলিয়ে মিলিয়ে বলতেছি। ওকে, সিন্স এবং ফর এর অর্থটা নিয়ে আমরা দারুণ ভাবে ঝামেলায় পড়ে যাই। কেমন? আজ থেকে আপনি কোনো রুলস রেগুলেশন কিচ্ছুর প্রয়োজন নাই, আপনি জাস্ট যেটা করবেন, সিন্স এর অর্থটা হচ্ছে থেকে বা হতে, আর ফর এর অর্থটা হচ্ছে ধরে বা যাব। পরের অর্থটা কি? পরের অর্থটা হচ্ছে ধরে বা যাবত। আর কিচ্ছু করতে হবে না, এতদিন যা শিখেছেন আপাতত এগুলোকে দূরে রাখতে পারেন। এখন আপনি যদি কোনো সেন্স দিতে চান এবং সেই সেন্সের মধ্যে, সেই বাক্যের মধ্যে যখন আপনি দেখবেন যে থেকে বা হতে আছে এবং কন্টিনিউয়াস আছে, তখন আপনি অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে সিন্স ব্যবহার করবেন। আর আপনি যদি লক্ষ্য করেন যে ধরে বা যাবত আছে এবং কাজটি চলমান আছে, তখন আপনি ফর ব্যবহার করবেন। সেটা হতে পারে পাস্টে হতে পারে, নো প্রবলেম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি ধরে বা যাবত বোঝাতে তার পূর্বে ফর ব্যবহার করবেন, আর থেকে বা হতে বোঝাতে আপনি সিন্স ব্যবহার করবেন। এখানে আর কিছু তো দরকার নেই। আর কিছু দরকার আছে আমাকে বলুন তো? আর কিছুরই দরকার নেই। দ্যাট মিনস আমরা যদি উদাহরণস্বরূপ দিই সকাল থেকে, দ্যাট মিনস হ্যাজ বিন হিয়ার, তিনি সকাল থেকে এখানে আছেন, অথবা তিনি সকাল থেকে এখানে কাজ করতেছেন, অথবা সকাল থেকে তিনি এখানে খেলতেছেন, এগুলো আপনি করবেন যেগুলো আমি বললাম, যেগুলো লেখা নেই। তার মানে এই অর্থে আমরা সিন্স ব্যবহার করব। আর যে এই অর্থে আমরা যখন দেখবো যে দ্যাট মিনস তারা 2 বছর ধরে খেলতেছে, 5 বছর ধরে খেলতেছে, তারা বছরের পর বছর ধরে খেলতেছে, ধরে বা যাবত আছে, দ্যাট মিনস আপনি ওই সময়ের পূর্বে ফর ব্যবহার করে দিবেন।
ওকে, নেক্সট উই সি আমরা দেখতে পারি যে এই তো এই যে এখানে দেখলাম যে আহ, মাস, বছর, সময়কাল, দীর্ঘকাল বা যাই বলেন না কেন আমরা এগুলো ব্যবহার করতে পারি। দেখুন আসলে আহ, ভিন্ন তো আছেই, ভিন্ন ব্যবহার তো আছেই। যেমন here we see, যেমন দেখুন 3 দিন ছিল, অর্থাৎ 3 দিন থাকা অর্থে এখানে তো ধরে বা থেকে নাই, সরি টু সে ধরে বা যাবত নাই, তাহলে এখানে কেন? দেখুন সময় নির্দেশ করতে এমনিতেই, অর্থাৎ দিন, যে আমি এখানে 3 দিন ছিল বলতে আমি কিন্তু এখানে বলতে পারি 3 দিন, 3 দিন যাবত ছিল বা 3 দিন ধরে ছিল। একটা সেন্স আছে না, 3 দিন ছিল, দ্যাট মিনস কি 3 দিন যাবত সে সেখানে ছিল। তার মানে আমরা পাস্ট সেন্স প্রধানেও কি করতে পারি, আমাদের নির্দিষ্ট যে আহ, অর্থাৎ ধরে বা যাবত অর্থ প্রদানে আমরা ফর এর ব্যবহারটা করতে পারি। কেমন? এইখানে আবার দেখুন যে সে আমি থাকি বা সে বাস করেছে, এখানে সিন্স এর ব্যবহারটা হয়েছে কোন অর্থে, অর্থাৎ থেকে অর্থ দিতে, এই যে থেকে অর্থ দিতে। আপনারা দেখে নেবেন, আমার মনে হয় এই ব্যবহারটা আপাতত দৃষ্টিতে আপনারা সবাই পারবেন। আসুন, ও ডিউরিং এর ব্যবহারটা যদি আমরা লক্ষ্য করি, যেমন সময় নির্দেশ করতে আমরা যেমন আহ এই এই দেখুন এই যে এগুলোর পূর্বে আমরা ডিউরিং ব্যবহার করতে পারি, এতক্ষণ এটা দেখেই নাই, ভুলেই গিয়েছে। যেমন ধরেন আমি এই যে ডিসেম্বর আছে, এখানে আমি ডিউরিং ব্যবহার করলাম। এখন ডিউরিং ব্যবহার করলে আমার বাক্যের যে ভিন্নতা আছে সেটা ভিন্ন হবে। আবারও এটা দিয়ে না যে আই ওয়াজ বর্ন ডিউরিং ডিসেম্বর, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ওখানে একটা কাজ চলমান রাখবেন। যেমন ধরেন আমি ডিউরিং ব্যবহার করলে যে ইয়েস আমি ডিউরিং এর সময় ঘুরতে গিয়েছিলাম, বা আমি ডিউরিং এর সময় কি সরি ডিউরিং এর সময় না, সামারের সময় আমি সামারের সময় আমি ঘুরতে যাই বা ঘুরতে পছন্দ করি। সামারের সময় আমি কি করেছি, দ্যাট মিনস আমি ঘুরতে যাব। এই যে সময় নির্দেশ করতে, তখন কিন্তু আমরা এইভাবে এটার ব্যবহার করতে পারি। কেমন? অর্থাৎ আমরা যখন ডিসেম্বরের সময় বা শীতের সময়, গ্রীষ্মের সময়, এই যে যে সময় নির্দেশ করতে, তার পূর্বে আমরা ডিউরিং এর ব্যবহারটা করতে পারি। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। দেন উই সি প্রিপোজিশনের ব্যবহার টাইম বেসিসে, বাট একটু অ্যাডভান্স লেভেলে আমরা একটু দেখার চেষ্টা করি। সেভাবে সি, দেখুন এখানে অর্থাৎ কনফারেন্সটি অর্থাৎ 9:30-এ শুরু হতে যাচ্ছে। এখন আমি যদি বলতাম যে আমি কনফারেন্সটি 9টার মধ্যেই শুরু করতে যাচ্ছি, অর্থাৎ আমি যদি এটা বলতাম যে 9টার মধ্যেই কনফারেন্সটি শুরু হবে, তখন কিন্তু আপনি বাই ব্যবহার করতেন। বুঝতে পারছেন? প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিন্তু। তখন আপনি কি ব্যবহার করতেন? বাই ব্যবহার করতেন। ওকে, তার মানে আমরা সিম্পল ভাবে আমরা অ্যাড ব্যবহার করলাম, কিন্তু আমরা যখন মধ্যে বা এটা বোঝাবো, দেখুন এই যে উইন্টারের সময়, ডেফিনেটলি উই সি হিয়ার অ্যান্ড উইন্টার হলিডের সময়, অর্থাৎ এই যে সময় আমরা বলি না যে উইন্টারের সময়, গ্রীষ্মের সময়, শীতকালের সময়, এই সময় নির্দেশ করতে আমরা ডিউরিং ব্যবহার করব। বাট আমরা এটা নিশ্চিত করব যে ডিউরিং যুক্ত করে আমরা কিন্তু কখনো কনজাংশন, দ্যাট মিনস ডিউরিং কে কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারবো না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা দিয়ে আমরা ডিউরিং দিয়ে শুধুমাত্র আমরা যেটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজেস অর নাউন ফ্রেজ, হ্যাঁ প্রিপোজিশনাল ফ্রেজেস তৈরি করতে পারবো। ওকে, অতিরিক্ত কথা না যায়, এরপর আমরা দেখি যে এইদিকে লক্ষ্য করুন, আমরা নেক্সট মানডে, তার পূর্বে প্রিপোজিশন বাই ব্যবহার করছি। এর মানেটা কি, এর অর্থটা কি? দেখুন এই মধ্যে বোঝাতে, অর্থাৎ আমি সোমবারের মধ্যেই, দেখুন আমরা কিন্তু জানি যে অন ব্যবহার করতে হবে তারিখের পূর্বে, কিন্তু আমি তো বলছি যে আমি সোমবারের মধ্যেই জমা দিই, তখন আমাকে বাই ব্যবহার করতে হচ্ছে। ভেরি সিম্পল। এটাকে অনেক বেশি কঠিন, জটিল মনে হচ্ছে? মোটেও না। অর্থাৎ এই জন্য হলেও আপনাকে দারুণভাবে এই ক্লাসগুলো সম্পর্কে অবগত হতে হবে। এরপর আমরা আরো যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, দেখুন এই যে যে মাসের, অর্থাৎ এই যে পরবর্তী মাসের মধ্যেই, অর্থাৎ এই মধ্যেই নির্দেশ করতে পারি। আচ্ছা, অর্থাৎ আমরা কি করব, আমরা ডাউনলোড করবো, অর্থাৎ ডাউনলোড করতে sorry, নতুন নতুন সফটওয়্যার গুলো, আপডেট সফটওয়্যার গুলো অ্যাভেলেবল হবে ডাউনলোড করার ক্ষেত্রে, এরকম একটা অর্থ দিয়েছে পার্টিকুলার। নেক্সট উইসি, এখানে আরো আছে, অনেকগুলো ব্যবহার আছে, এগুলো আপনি দেখে নেবেন। যে ছোট্ট স্থান নির্দেশ করতে আমি বলেছি অ্যাড ব্যবহার হবে। কেমন? অর্থাৎ এইখানে দেখুন স্টেশনে দেরি করতেছে, স্টেশনে দেরি করতেছে, দ্যাট মিনস কিন্তু এখানে মূলত এই যে সকাল থেকে নির্দেশ করে, একটা হচ্ছে স্টেশনে দেরি করতেছে, সেই নির্দেশ করতে অ্যাড ব্যবহার হয়েছে ছোট্ট জায়গা বোঝাতে। কিন্তু আমি যখন বলতেছি যে সকাল থেকে, তখন কিন্তু আবারও দ্যাট মিনস একেবারে খুব ভোর থেকে, দ্যাট মিনস তখন কিন্তু আমরা লক্ষ্য করছি সেন্সের ব্যবহারটা আছে। তার মানে আমরা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছি। স্টেশনে বোঝাতে অ্যাড আমরা শুরুতে যেটা দেখলাম, আর থেকে বোঝাতে সেন্সের ব্যবহারটা। খুব বেশি কঠিন?
আমি আপনি এখন থেকে আমাদের লেখার প্রয়োজনে ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো। কেন পারবো? আপনারাও এক কাজ করতে পারেন, ঠিক এইরকম ভাবে এই বাক্যগুলো নিজেরাও লিখতে পারেন, নিজেরাও এগুলো অনুধাবন করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। আসুন আমরা প্রিপোজিশন অফ ডাইরেকশনস এন্ড দিক নির্দেশ করতে আমরা প্রিপোজিশন ব্যবহার সম্পর্কে অবগত হতে পারি। অর্থাৎ দেখুন, এতক্ষণ আমরা জেনেছি টু, ইনটু, সরি টু সে, এতক্ষণ আমরা এইগুলোর ব্যবহার সম্পর্কে জেনেছি এবং এই প্র্যাকটিক্যাল ব্যবহারও দেখেছি। আমরা আবারও যে প্যাসেজ তৈরি, সরি টু সে, আমরা প্যারাগ্রাফ তৈরি করেও আমরা প্রিপোজিশন ব্যবহার প্র্যাকটিক্যালি দেখবো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। কেমন? ওকে, অর্থাৎ আমাদের রেকর্ডেড কোর্সের অংশ বিশেষে আমরা পরবর্তী ক্লাসগুলোতেও এইগুলোকে দারুণভাবে উপভোগের চেষ্টা করব এবং আমরা দেখবো। নেক্সট উই সি, আমরা যেটা করতে পারি, আমরা প্রিপোজিশন অফ ডাইরেকশন অর্থাৎ দিক নির্দেশ করতে প্রিপোজিশন ব্যবহার সম্পর্কে অবগত হতে পারি। হিয়ার উই সি একটু ভিন্ন আছে। এখানেও আমরা প্রিপোজিশনের অর্থগুলো লক্ষ্য করি। টু এর অর্থটা হচ্ছে দিকে। আবারও এখানে আমরা এটাও লক্ষ্য করব যে টুয়ার্ড এর অর্থটা হচ্ছে দিকে। আবারও আমরা এদিকে লক্ষ্য করুন, ইনটু এর অর্থটা ভিতরে। ইতিমধ্যে তো আমরা ইনসাইড অর্থ ভিতরে পেয়েছি, মানে ভিতরে এক সাইডে ইনসাইড। আবারও ভিতরে বলতে তো আমরা ইনও পেয়েছি, তাহলে ইনটু কেন? খটকাটা লিখে যেতে পারেন না? এইখানে দেখুন, দিক নির্দেশ করতে। এখন দিক নির্দেশ করতে একটু ব্যবহারটা ভিন্ন, অর্থাৎ এই ক্ষেত্রে একটি কাজ বোঝাবে, অর্থাৎ কাজটি যাওয়া অর্থে, ঢোকা অর্থে, এইরকম অর্থ নির্দেশ করতে। দ্যাট মিনস হচ্ছে, ধরেন আমি ঢুকতেছি, সাধারণত আমরা ইন্টার দিলে হয়ে যায়, বা গেট ইনটু ব্যবহার করতে পারি, ইন্টার অথবা গেট ইনটু। ইনটুটা ব্যবহার করব আমরা ওই সময়, অর্থাৎ একটি কাজ চলতেছে, মানে কাজ করে ভিতরে ঢুকতেছে। যেমন ধরেন হি জাম্পড ইনটু দ্য পুল, ভিতরে ঝাঁপ দিল। আবার ধরুন সে নদীর মধ্যে ডুবে গেল, দ্যাট মিনস ডুবে গেল কি, sank into, অর্থাৎ ভিতরে ঢুকে গেল, অর্থাৎ চলে গেল, একটি কাজ আছে, রাইট না? হিয়ার উই সি। আবার এইটার বিপরীত হচ্ছে অন টু, উপরে। এখন আমরা অন এর অর্থটা জানি উপরে, আমরা প্র্যাকটিক্যালি দেখলে আরো ভালো বুঝতে পারি। অন এর অর্থটা হচ্ছে উপরে, কিন্তু টু কি, অর্থাৎ উপরে চলমান অর্থ নির্দেশ করতে। দ্যাট মিনস জাম্প ওয়ান টু, কেমন? অর্থাৎ উপরের দিকে জাম্প দিল, টেবিলের উপরে জাম্প দিয়ে টেবিলের উপরে উঠলো। এই যে জাম্প দিয়ে টেবিলের উপরে উঠা, এইটাকে নির্দেশ করতে পারি অন টু। দেখুন, এই ইনটু এবং অন টু এর ব্যবহারটা অপেক্ষাকৃত অন টু এর ব্যবহারটা খুবই কম, ইনটু এর ব্যবহারটা আছে। কারণ আমরা জানি যে গেট ইনটু এর ব্যবহারটা, যে আমরা অনেকগুলো ব্যবহার জানি। ইনটু দ্যাট মিনস হচ্ছে একটা কাজ করা এবং সেটা অনেকটা চলমান একটা সেন্স দিচ্ছে, সেই অর্থ নির্দেশ করে। হ্যাভ ইউ গট? আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমরা প্র্যাকটিক্যালি দেখবো। সি অ্যান্ড ফ্রম, থেকে। আমরা এতক্ষণে সময় নির্দেশ করতে ফ্রম এর ব্যবহারটা নির্দেশ করেছি, সোমবার থেকে, মঙ্গলবার থেকে, রাইট? আমি এটা করব, ওইটা করব, শুরু হবে। কিন্তু এইখানে আবারও এই থেকের মানেটা কি? এই থেকে হচ্ছে ভেরি সিম্পল, অর্থাৎ যাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেকশন, অর্থাৎ সোমবার থেকে, যদিও স্থানকে নির্দেশ করতে, অর্থাৎ ঢাকা থেকে আমি এসেছিলাম। টু, এটা তো আমরা সিম্পলি জানি। এখন ইনটু এর ব্যবহারটা ইতিমধ্যে আমরা এখানে দেখেছি, তারপরও আমরা আরো দেখবো, যেমন এই যে রিভারের মধ্যে ঝাঁপ দেওয়া, পুলের মধ্যে ঝাঁপ দেওয়া, ওয়ারিভার, আপনি যেটাই বলেন না কেন। ওয়ান টু এর ব্যবহারটা আমরা দেখলাম। এখন এই আউট অফ, বাইরে, আমরা চাইলে আউটসাইড দিতে পারি। আউটসাইড বলতে বোঝায় বাইরে, এক পাশে, আর আউট অফ দ্যাট মিনস বাইরে। এক কথা হচ্ছে তিনি বাইরে দৌড়াদৌড়ি করছিল, বা আউট অফ মাই রুম, আমি আমার রুমের বাইরে। এই আউট অফ, বাইরে। এখন এই টু ওয়ার্ড এবং আমরা টু এর মধ্যে পার্থক্যটা একটু লক্ষ্য করি, যে তারা স্কুলে যাচ্ছে, আর আমি যদি বলি তারা স্কুলের দিকে যাচ্ছে, অর্থাৎ দিকে যখন বলবো তখন আবার টু ওয়ার্ড। সিম্পল ভাবে যে তারা স্কুলে যাচ্ছে, কিন্তু আমি যদি বলি যে তারা স্কুলের দিকে যাচ্ছে, তখন টু ওয়ার্ড, অর্থাৎ গোয়িং টু ওয়ার্ড, গোয়িং টু ওয়ার্ড। আবার দেখুন, তারা পার্কের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে দিকে নির্দেশ করতে যদি দিকে উল্লেখ হয়, তারা মার্কেটের দিকে যাচ্ছে। মার্কেটে যাওয়া একটা, দিকে আর, ব্যাপারটা হচ্ছে মার্কেটে যাওয়া মানে মার্কেট করা, আর দিকে যাওয়া মানে হচ্ছে আদতে মার্কেট করবে কিনা এটা নির্দিষ্ট না। পার্কের দিকে যাচ্ছে, আদতে পার্কে ঢুকবে কিনা এটাও নির্দিষ্ট না। আসলে আমি এত কিছু বোঝাতে চাই না ভাই। দিকে যদি আপনি লেখেন তাহলে টু ওয়ার্ড ব্যবহার করবেন, আর সিম্পল অর্থে, যাওয়া অর্থে টু ব্যবহার করবেন। এটাই জাস্ট এতটুকু, আর কিছু বলতে হবে না। শুধু শুধু কঠিন করে লাভ নাই, এর বেশি কঠিন করলে অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে। আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। Here we see a two into one, two towards, and from, through, across, along, out of. দেখুন এইখানে আবার একটু
একটু একটু বেশি ব্যবহার হয়েছে, অ্যাক্রস, অ্যালং, এগুলোর আবার একটু বরাবর। অ্যালং এর অর্থটা হচ্ছে বরাবর অর্থে আমরা ব্যবহার করতে পারি। এখানে কিন্তু অর্থ দেওয়া আছে, আপনারা দেখে নিবেন। তাছাড়াও আমি লিখেও দিচ্ছি। অর্থাৎ বরাবর নির্দেশ করতে। কি করতে? বরাবর নির্দেশ করতে। এটাও মানে হয় না, আমি অনেক সময় আমরা বলে থাকি যে ইয়েস পথ ধরে আমি চলে যাব। এটা কিন্তু ওই ধরে না, এই ধরেটা হচ্ছে ভিন্ন ধরে। অর্থাৎ আমরা বলি না যে এই পথ ধরে আপনি চলে যান, দ্যাট মিনস গো অ্যাক্রস দিস পথ। তো এই পথ বরাবর চলে যান, এই পথ ধরে চলে যান। এই যে যে ধরে, এই ধরে বা এই বরাবর নির্দেশ করতে আমরা এটা বলে থাকি। অর্থাৎ তখন আমরা অ্যাক্রস ব্যবহার করি। তাহলে আমরা কি বলতে পারি? দেখুন এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের ব্যবহার। যেমন সাইকেলিস্ট ওয়াজ রাইডিং দ্য রিভার, অর্থাৎ এই নদীর তীর বরাবর যাচ্ছে। তার মানে কি দেখুন, এই যে বরাবর নির্দেশ করতে, এখানে আমি ভার্ব কি ব্যবহার করেছি ওইটা কিন্তু ব্যাপার না। দেখুন প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে আবার এটাকে তুলনা করতে আইসেন না, তাহলে কিন্তু ঝামেলা হবে। আমি কিন্তু এটা নর্মাল প্রিপোজিশন, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বিস্তারিত তারপরে ফ্রেজাল যে প্রিপোজিশন যুক্ত ফ্রেজাল ভার্ব আছে, তারপরে আমরা জানি যে ইডিওমেটিক ভার্ব আছে প্রিপোজিশন যুক্ত, সেইগুলো কিন্তু আমরা আলাদাভাবে অর্থাৎ ক্লাস 11-তে বিস্তারিত জেনেছি। কিন্তু এই ক্লাসটিতে আমরা শুধুমাত্র অ্যাজ ইউজুয়ালি নর্মালি আমরা কিভাবে প্রিপোজিশন ব্যবহারটা করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী সেই ব্যাপারে শিখছি। অর্থাৎ রাইড এর অর্থটা হচ্ছে মানে দ্যাট মিনস হচ্ছে এই করা, চালানো। এখন বরাবর চালানো, সেই অর্থে আমরা কি বললাম? অ্যালং, অর্থাৎ বরাবর চালানো। কেমন? আবার ধরুন আমরা যদি এইদিকে লক্ষ্য করি, যেমন এখানে দেখুন আন্ডার শেল্টার, তিনি শেল্টার নিলেন অর্থাৎ নিচে। অর্থাৎ তিনি কি করলেন? এই একটি গাছের নিচে শেল্টার নিলেন। তার মানে কি দারুণ ভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারছি। আর শেল্টার, আন্ডার, নিচে অর্থ প্রদান। আবার দেখুন বালকটি বাইরে দৌড়াদৌড়ি করছিল, দ্যাট মিনস আউট অফ দ্য হাউস, বাইরে দৌড়াদৌড়ি করছে। And he into the garden as soon as and he saw into, একটা ব্যাপার লক্ষ্য করুন, ইনটু কেন ব্যবহার করলাম? গার্ডেনে বোঝাতে আমরা তো ইন ব্যবহার করতে পারতাম। দেখুন সে কিন্তু দৌড়ে বাগানে গিয়েছিল, দৌড়ে। এখন এখানে একটি কাজ নির্দেশ করেছে, অর্থাৎ একটি কাজ চলমান, সেই নির্দেশ করা অর্থে, অর্থাৎ চলমান ছিল, সেই নির্দেশ করতে এখানে ইনটু ব্যবহার হয়েছে। আশা করছি আপনি এখন বুঝতে পেরেছেন। ওকে, থ্রো বোঝাতেও আমরা ওই যে মানে ভিতর দিয়ে যাওয়া অর্থে, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া অর্থে, অথবা আমরা অনেক সময় ধরে অর্থে ব্যবহার করি, অনেকটা এইরকম, এই যে এরকম। তবে এটা হচ্ছে ভিতর দিয়ে যাওয়া অর্থে। আমরা যেমন হয় না, আমরা কিন্তু অনেক সময় বলি যে তিনি মূলত এই দিক থেকে বাগানের ভিতর দিয়ে চলে গেলেন বা গ্রামটির মধ্য দিয়ে চলে গেলেন, সেই নির্দেশ করতে আমরা থ্রো ব্যবহার করে থাকি। আশা করছি এটা বুঝেছেন। ওকে, টু হিলস, অর্থাৎ আবার বিটুইন, অর্থাৎ টু হিলস এর বিটুইন ব্যবহার করেছি, অর্থাৎ মাঝে বোঝাতে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরও আরো কিছু ব্যবহার আছে, আমরা জানি, এখানে এগুলো দেখে নেবেন। এগুলো আবার পুনরাবৃত্তি, অর্থাৎ আরো কিছু উদাহরণ আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এই যে দেখুন ফ্লোজ, যেমন দেখুন এই যে নদীটি জঙ্গলের মধ্য দিয়ে চলে গিয়েছে, অর্থাৎ ফ্লো এর মধ্যে হচ্ছে প্রভাবিত হওয়া, এখন জঙ্গলের মধ্য দিয়ে প্রভাবিত। এখন মধ্য দিয়ে অর্থ নির্দেশ করতে আমরা এই থ্রোকে ব্যবহার করেছি, তার মানে সিম্পল, অর্থাৎ মধ্য দিয়ে নির্দেশ করতে আমরা ব্যবহার করেছি। তখন আপনার বাক্যে আপনি যদি ব্যবহার করতে চান মধ্য দিয়ে, তখন কিন্তু এইভাবে আপনাকে থ্রু ব্যবহার করতে হবে এই সেন্স প্রদানে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যা আছে এগুলোকে, এই যে দেখুন ন্যারো পথ বরাবর তিনি গেলেন, হাঁটলেন। তার মানে কি ন্যারো পথ ধরে হাঁটলেন বা বরাবর হাঁটলেন, আমি শুরুতেই বলেছি। ধরে বা বরাবর একই অর্থ দিচ্ছে। ওকে, আমরা এটাও শেষ করলাম। আমরা মোটামুটি অর্ধেকের কম না, প্রায় অর্ধেকের মতো শেষ করে ফেলেছি আমাদের আলোচনা। অনেক বড় আলোচনা, দীর্ঘ আলোচনা। এটার সাথে শেষ পর্যন্ত যারা থাকবেন তারা তো নিঃসন্দেহে বলবো যে অনেক বেশি ধৈর্যশীল, এবং তাদের ধৈর্যের একমাত্র ফলাফল হচ্ছে তারা ইংরেজিতে দারুণ করবে। ঠিক আছে? ওকে, প্রিপোজিশন অফ ম্যানার আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব, যদিও আমি গ্রামার নিয়ে এরকম ভাবে ক্লাস দেই না, তারপরেও আমি লেখালেখির প্রয়োজনে আমি মূলত আপনাদেরকে এই পোস্টগুলো দিয়ে থাকি। অর্থাৎ লেখালেখির প্রয়োজনে আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। তবে আপনাদের যদি পূর্ণাঙ্গ সাড়া এবং পূর্ণাঙ্গ মানে পাই, অর্থাৎ কমেন্ট রেসপন্স পাই, তাহলে ধারাবাহিকভাবে আমি মূলত চেষ্টা করব বিশেষ করে ধারাবাহিকভাবে গ্রামাটিক্যালের ক্লাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, যাতে করে আপনারা দারুণভাবে এগুলোকে উপভোগ করতে পারেন, আপনাদের লেখালেখির প্রয়োজনে দারুণভাবে অ্যাপ্লাই করতে পারেন। এখন আসুন আমরা দেখি যে প্রিপোজিশন অফ ম্যানার, কজ, রিজন, পদ্ধতি, কারণ ও উদ্দেশ্য নির্দেশ করতে আমরা প্রিপোজিশনের ব্যবহারটা করতে পারি। এই পর্যায়ে আমরা আসলে কি করব? দেখুন, আমরা এতক্ষণে কিন্তু বায়ের ব্যবহারটাও দেখেছি, বায়ের ব্যবহারটাও দেখেছি,
হ্যাঁ, এখানে এই প্রিপোজিশন গুলোর মধ্যে শুধুমাত্র বাই এর ব্যবহারটা দেখেছি, অর্থাৎ নির্দিষ্ট সময় নির্দেশ করতে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ। কিন্তু যখন আমরা প্রিপোজিশনকে বেসড অন ম্যানার, কজ আর রিজন বোঝাতে নির্দেশ করব, ব্যবহার করব, তখন আমাদের এটার অর্থটা হবে দ্বারা। আবারও উইথ দিয়েও আমরা দ্বারা এর কাজটি করতে পারি। অর্থাৎ হি রাইট উইথ পেন, সিম্পল ভাবে, অর্থাৎ সিম্পলি, যে তিনি কলম দিয়ে লেখেন। আবারও দেখুন, বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লেখা হচ্ছে। এখন এই উইথ এবং দ্বারা এর মধ্যে কি ঝামেলাটা তৈরি হয়েছে না? এটা কিভাবে ব্যবহার করবেন, তাই না? আপনার কাছে ঝামেলা মনে হতে পারে। দেখুন, সিম্পল হইতে আপাতত দৃষ্টি আমরা যেটা করতে পারি সেটা হলো, এই যখন দেখবো যে কোনো বস্তুর দ্বারা কিছু হচ্ছে, অর্থাৎ কিছু করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব। উইথ এরপরে যেটা ব্যবহার, যেটা দিয়ে কলম সেটা দিয়ে দিব, অর্থাৎ তিনি কলম দিয়ে লেখেন, কলমের দ্বারা লেখেন। আর বাই হলে, বাই দ্যাট মিনস হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তির পরে দ্যাট মিনস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লেখা হয়েছে, রাইট? এখন অনেকে আবার বলতে পারে যে সব সময় কি তাহলে বাই এর পরে বস্তু কি তাহলে কি একেবারেই হবে না? হবে। হবে না কেন? হবে। যেমন ধরেন, আমি যদি বলি যে ঘূর্ণিঝড়, কি মানে কথার কথা, আমি যদি বলি যে ঘূর্ণিঝড় অমুক তমুক, এখন ঘূর্ণিঝড় তো এখানে বস্তু, কিন্তু আমি বাই যোগে যখন প্যাসিভ বাক্য তৈরি করব, তখন কিন্তু আমাকে বাই যোগে ব্যবহার করতে হবে। যেমন ধরেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যে আমি তো এখানে নির্দেশ করলাম সিম্পল ওয়েতে, অ্যাক্টিভ সেন্সে দ্বারা দিয়ে এটা নির্দেশ করতে আমরা উইথ ব্যবহার করতে পারি। এখন আহ, আর বস্তুর ক্ষেত্রে আর ব্যক্তির ক্ষেত্রে বাই, তাহলে আদৌ কি এই বস্তুর ক্ষেত্রে কি বাই ব্যবহার হবে না? হবে। দেখুন, আমরা যখন প্যাসিভ বাক্য তৈরি করতে যাব, যেমন ধরে আমি যদি এরকম ভাবে বলি যে, সরি টু সে, দা সাইক্লোন, ওকে, দা সাইক্লোন, আমি বললাম যে রেমাল, অর্থাৎ কি করেছে, বহু ক্ষতি করেছে, এতটুকু আমরা বললাম যে কি করেছে, ক্ষতি করেছে। ড্যামেজ, ড্যামেজ ক্ষতি করেছে, বললাম যে শত শত গ্রাম, দ্যাট মিনস আমরা বলতে পারি যে হান্ড্রেডস ভিলেজ, শত শত গ্রামের ক্ষতি করেছে। এখন এই বাক্যটা যখন আমরা প্যাসিভলি, দেখুন জাস্ট আপনাদের প্রয়োজনে এখানে দেওয়া আর কি, আমি এটাকে এখানে রাখবো না। প্যাসিভে যখন লিখ, তখন প্রশ্নটা হলো আমাকে কিভাবে লিখতে হবে, অর্থাৎ প্রথমে লিখতে হবে যে হান্ড্রেডস অফ ভিলেজ, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে ওয়ার ড্যামেজ, ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে কি, বাই দ্য সাইক্লোন রিমাল। দেখুন, আপনার এই প্রশ্নটা, এখন এটা কি ব্যক্তি? ব্যক্তি না। তার মানে প্যাসিভ সেন্স প্রদানের জন্য আপনার প্রয়োজনে আপনি বাই ব্যবহার করতে পারবেন। আবারও বলছি, প্যাসিভ প্রয়োজনে, আপনার প্যাসিভ সেন্স অর্থ প্রদানে আপনার প্রয়োজনে আপনি দারুণ ভাবে, ঠিক আছে, এইরকম ভাবে বাই এর ব্যবহারটা করতে পারবেন। কেমন? আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি। এগুলোকে এখানে রাখবো, আমার মনে হয় না রাখাটা খুব বেশি একটা প্রয়োজন, কারণ রাখলে আমাদের যে স্বাভাবিক, সরি টু সে, ওকে, হ্যাঁ রাখি, তবে ছোট্ট করে দিই, অনেক বেশি ছোট্ট, যাতে করে আমরা, ওকে হ্যাঁ, ছোট করে দিয়েছি। জি, ওকে, ঠিক আছে। এই হলো বাক্য। বড় বেশি ছোট হলে থেকে দেখবেনও না। এই হলো বাক্য। অর্থাৎ আমরা দেখলাম যে আমরা এই অর্থ করতে পারি। ওকে, নেক্সট হইছি, আমরা যেটা লক্ষ্য করব যে বিকজ অফ এর অর্থটা হচ্ছে কারণ। দ্যাট মিনস আমরা কারণে অর্থে সাধারণত ব্যবহার করে থাকি। আমাদের যে প্রিপোজিশনাল ফ্রেজেস এর ক্লাস আছে সেখানে বিস্তারিত বলা আছে, এবং অ্যাডভার্বিয়াল ক্লাসগুলো যেখানে আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজেস এর ক্লাস, সেখানেও বিস্তারিত আমরা বলেছি, অর্থাৎ সেখানেও আছে। বাই, অর্থাৎ এই যে দ্বারা, দ্যাট মিনস তার দ্বারা। কেমন? ওকে, এখন আমরা লাইক কে মূলত অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাজ কেও প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি। এখন লাইক এবং অ্যাজ দিয়ে আবার আমরা কি করতে পারি, এই দুটোকে কনজাংশন হিসেবে ব্যবহার করি। এখন কথা হলো, কনজাংশন এবং প্রিপোজিশনের মধ্যে পার্থক্যটা কি? আবার দেখুন, এখানে যে সিন্স এর ব্যবহারটা করেছে, সিন্সকে কিন্তু আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। এগুলো সম্পর্কে আমরা অবশ্য অবগত হব, নো প্রবলেম। বেশি আসলে এই 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 দুটার কারণে আমার কাছে, নিজের কাছে অকট লাগতেছে, বিরক্তিকর লাগে, এই দুটা বাদ দিয়ে দিই, ভালো লাগে না, দরকার নেই শুধু শুধু।
ওকে, এরপরে আমরা লক্ষ্য করি দরকার নাই ওই অর্থে, দ্যাট মিনস হচ্ছে এখানে দেখতে খারাপ লাগে কিন্তু রাইটিংটা কিন্তু ঠিক আছে, এটা মাথায় রাখবে। ওকে, এখানে আমরা লক্ষ্য করি যে লাইক মতো আর অ্যাজ হিসাব, আমরা তখনই এগুলোকে প্রিপোজিশন বলবো যখন আমরা দেখবো যে লাইক এর পরে শুধুমাত্র একটি নাউন আছে, আবারও অ্যাজ এর পরে একটি নাউন আছে। একই রকম ধরো একটি নাউন বলতে নাউন আর নাউন ফ্রেজ আছে, ওই সিন্স এর পরেও একই কথা, একটি নাউন বা নাউন ফ্রেজ থাকবে, তখন আমরা এগুলোকে প্রিপোজিশন বলবো। কিন্তু যখন আমরা দেখবো যে নাউন এবং নাউন ফ্রেজ এরপর আবার ভার্ব ব্যবহার হয়েছে, তখন কিন্তু এই লাইক কনজাংশন হয়ে যাবে। যে ধরুন আচিতা, আমরা যদি বলি যে আচিতা ডাস, অর্থাৎ সে দৌড়ায় একটি চিতা ঠিক যেভাবে দৌড়ায়, বা একটি চিতার মতো দৌড়ায়, চিতা যেভাবে দৌড়ায় সেভাবে, তখন কিন্তু এই লাইক প্রিপোজিশন না, তখন কিন্তু লাইক কনজাংশন, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, এটা আমি এখানে দিচ্ছি না যেহেতু আমরা প্রিপোজিশনের ক্লাস, প্রিপোজিশন হিসেবে রাখি। আবার দেখুন অ্যাজ, যেমন সে কাজ করে একজন টিচার হিসেবে। এখন আমি যদি এখানে ভার্ব ব্যবহার করতাম, সে কাজ করে, হ্যাঁ, অ্যাজ হি ইজ এ টিচার, যদি আমি বলতাম, অর্থাৎ সে একজন শিক্ষক, সে কাজ করে কারণ সে একজন শিক্ষক। তার মানে হচ্ছে আপনি কনজাংশন হিসেবে যখন ব্যবহার করবেন তখন কিন্তু অর্থেরই বিশাল একটা পার্থক্য লক্ষণীয়। আর অ্যাজ এমনিতে স্বভাবতই প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি। আসলে আমরা একটু একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। হিয়ার উই সি, আপনারা চেষ্টা করুন বেশি বেশি এবং বেশি বেশি প্র্যাকটিস করুন। এখানে অনেক দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন, নো প্রবলেম। এই যে দেখুন একটু ব্যতিক্রম যেটা আছে, থ্যাঙ্কস টু, এর অর্থটা হচ্ছে ফলে বা কারণে, এখানে লিখে দেওয়া আছে। আপনি দেখুন থ্যাঙ্কস টু এর অর্থটা হচ্ছে ফলে বা কারণে, সুতরাং আপনি এটা দেখে নেবেন। আপনার কাছে যেহেতু পিডিএফটা থাকবে, সুতরাং আপনি পাবেন এবং আপনি সেখান থেকে দারুণ ভাবে এই ব্যাপারে অবগত হবেন। এখানে আরো আছে দুইটু, এখানে আরো আছে, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনি অবগত হবেন। এই যে যেমন দেখুন থ্যাঙ্কস টু, অর্থাৎ এর ফলে বা এর কারণে এইরকম, বা এর জন্য এরকম নির্দেশ করে। ঠিক আছে, এরপরে দেখি যে প্রিপোজিশন অফ কম্পারিজন অফ কন্ট্রাস্ট বোঝাতে আমরা আরো কিছু ব্যবহার দেখতে পাচ্ছি, যদিও এগুলো অ্যাজ ইউজুয়ালি আমরা করে থাকি, তেমন একটা কঠিন না। এরপরে দেখি যে প্রিপোজিশন ইনস্ট্রুমেন্ট, ডিভাইস এন্ড মেথড, যন্ত্র, উপায়, মাধ্যম নির্দেশ করতে আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকতে পারি। যদিও ইতিমধ্যে যেমন আমরা বলতে পারি, যখন আমরা বলি তো জার্নি বাই বাস, মানে ভ্রমণ করা অর্থে যখন আমরা এরকম বাজি যে আমি বাসে করে গিয়েছিলাম, এই যে করে যাওয়া, হ্যাঁ আমি বাসে করে ভ্রমণ করেছিলাম, আমি যে কোনো যানবাহন হোয়াট এভার আপনি বাই ব্যবহার করতে পারেন। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হলো যদি এরকম হয় যে আমি বাসে আছি, তখন কি বলবেন? তখন এই বাসের পূর্বে কি দিবেন? এখানে সব তো আসলে লিখে প্রকাশ করা যায় না। ধরুন আমি বাসে আছি, তাহলে আই অ্যাম কি দিবেন? বাই বাস, আমি বাসে আছি, তখন কি আপনি বলবেন যে আই এম বাই বাস? মোটেও না। তখন বলতে হবে আই অ্যাম অন বাস, আই অ্যাম অন এ বাস, আমি একটি বাসে আছি, অর্থাৎ আমি একটি বাসের মধ্যে আছি। এখন অনেকে বলতে পারেন কিরি ভাই, মধ্যে বলতে আবার অন কেন হলো? ওকে, অর্থাৎ হাঁটাহাঁটি করা যায় যে যেই সমস্ত যানবাহনের মধ্যে চলাফেরা করা যায় তার পূর্বে অন, আর যেগুলো করা যায় না তার পূর্বে ইন। অর্থাৎ আমি যদি বলি যে আই অ্যাম ইন আ রিক্সা, অর্থাৎ বা আন আ কার, অর্থাৎ কারের মধ্যে আছে। জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করুন। সবগুলো কিন্তু ওই যে বললাম যে লিখে প্রকাশ করা সম্ভব না, সুতরাং এই জন্য আমাদের যেটা করতে হবে এরকম ভাবে, অর্থাৎ আমি এইখানে আমি বাংলা লিখে দিচ্ছি, আমি একটি বাসে আছি, আর এইটা নির্দেশ করছে আমি একটি কি কারে আছি। অর্থাৎ আর আমরা যখন দেখব যে আমি বাসে করে ভ্রমণ করছি, আমি কারে করে ভ্রমণ করছি, তখন কিন্তু বাই ব্যবহার করবেন। ঠিক আছে, আবারও আমি, আপনি যদি বলতে পারেন যে ইয়েস আমি ট্রেনে করে ভ্রমণ করছি, সেই অর্থে দ্যাট মিনস আপনি বাই বলতে পারেন। তবে এমনি স্বভাবতই থাকা, আছে, এইরকম অর্থে আমরা ইন বা অন ব্যবহার করব। যেই সমস্ত যানবাহনের পূর্বে হাঁটাহাঁটি করা যায় তার পূর্বে অন, যে সমস্ত যানবাহনের পূর্বে না, অর্থাৎ যে সমস্ত যানবাহনের মধ্যে হাঁটাহাঁটি করা যায় অন ব্যবহার হবে তার পূর্বে, আর যে সমস্ত যানবাহনের মধ্যে হাঁটাহাঁটি করা যায় না তার পূর্বে ইন ব্যবহার। এই হচ্ছে ব্যাপার। এরপরে এটা আমরা দেখেছি ধ্রুব মধ্য দিয়ে যাওয়া, এটাও আমরা দেখেছি। তারপরেও আমরা কিন্তু এরকম বলতে পারি যে দেখুন বাংলাদেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, মধ্য দিয়ে যাচ্ছে, বা এইরকম মধ্য দিয়ে, এরকম মধ্য করতে আমরা ব্যবহার করতে পারি, বা মাধ্যমে, যেমন গোয়িং থ্রু, মধ্য দিয়ে যাচ্ছে, বা আমরা বলতে পারি
কঠিন সময়, চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই ব্যাপারগুলো নির্দেশ করতে আমরা সিম্পলি এগুলো ব্যবহার করতে পারি। ওকে, থ্রু এর ব্যবহার আমরা প্র্যাকটিক্যালি দেখুন আমাদের ইতিমধ্যে এই পরবর্তী ক্লাসগুলো আছে, এই থ্রু এর যে কতগুলো ব্যবহার আছে, হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি এইগুলোর সাথে এমনিতে অভ্যস্ত হয়ে যাবেন ভাই, মুখস্থ করে কোনো লাভ, মানে আপনি যে মুখস্থ করে এগুলো কোনো লাভ নাই, আপনি এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবেন, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে। এই যে বায়াকেও আমরা ব্যবহার, এখন শুধুমাত্র এগুলো কি প্রিপোজিশন না, অ্যাডভান্স লেভেলে আরো প্রিপোজিশন আছে। এই যে এগুলো সাধারণত আমরা কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করি, এগুলো দরকার নাই। এরপরে প্রিপোজিশন ফ্রেজেস, এখানে আমি কোনো আলোচনা করবো না, কারণ ইতিমধ্যে প্রিপোজিশন ফ্রেজেস নিয়ে বিস্তারিত মানে ইন ডিটেলস আলোচনা করা আছে, এবং সেখানে প্রায় 130টার মতো যে প্রিপোজিশনাল ফ্রেজ দেওয়া আছে, যেগুলো আমরা আবারও সাধারণত ইডিয়মস হিসেবে ব্যবহার করি, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার করে থাকি, যেগুলো অনেক বেশি কার্যকর। সুতরাং ওই ক্লাসটি, দ্যাট মিনস এটা খুব সম্ভবত 31 নম্বর ক্লাস, ওই ক্লাসটিতে আপনি বিস্তারিত পাবেন। এই জন্য আমি এখানে আর এগুলো আলোচনা করছি না, এইগুলো সব আছে, ইন ফেভার অফ, ইন চার্জ অফ, অ্যাট রিস্ক অফ, ঝুঁকির মধ্যে, এইগুলো হচ্ছে অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ যা আছে তা আপনাকে ব্যবহার করতে হবে, এগুলোর আর আপনার করতে হবে না, মানে ওই নিয়ম কানুনের মধ্যে ফেলে এরপর আপনি পড়তে হবে না, উইথ রিগার্ডস টু, ইন রিগার্ডস টু, রিগার্ড টু, অর অ্যাট রিস্ক অফ, এন্ড ইন চার্জ অফ, এগুলো আপনার কোনো রুলস রেগুলেশনের মধ্যে ফেলতে হবে না, বা জানতেও হবে না, এগুলোকে মুখস্থ করে ফেলতে হবে। ওকে, এই তো তারপরে আরো আছে এখানে প্র্যাকটিস আছে, এই যে একটু ভিন্ন যেগুলো আছে, যেমন অ্যাডজেসেন্ট টু এজ এ প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি, একসাথে আর কি, অপোজিট টু, বিপরীতে, আপনি এগুলো আপনার প্রয়োজনে নেই, ওটা আন্ডারের পরিবর্তে ব্যবহার করতে পারেন, বিয়ন্ড পিছনে, বাহাইন্ড যে ব্যবহার করেছে, বিয়ন্ড একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহার হয়, তবে প্রায় কাছাকাছি, মিড মধ্যে, দ্যাট মিনস অবস্থার মধ্যে, যেখানে এখানে ব্যাখ্যা আছে, আপনি ব্যাখ্যাও নিয়ে দিতে দেখতে পারেন, নো প্রবলেম। দ্যাট মিনস অবস্থার মধ্যে বোঝাতে, যেমন সে মধ্যে বোঝাতে কিন্তু ইতিমধ্যে বিটুইন, কিন্তু ওই মধ্যে এটা না, বা ইন ব্যবহার করেছে ওই মধ্যে এটা না, এটা হচ্ছে অবস্থানের মধ্যে, পরিস্থিতির মধ্যে, মেইড, এরকম আমরা মেইড ব্যবহার করতে পারি। আই থিংক সো ইউ হ্যাভ গট। আরো দেখবো, ওকে, এই এই সবগুলোর অর্থ বিপরীত অপর পক্ষে, যদিও আমরা যে প্রিপোজিশনাল যে ক্লাসগুলো আছে, প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লাসে আমরা বিস্তারিত এই সম্পর্কে ব্যাখ্যা করেছি, অর্থাৎ এই সম্পর্কে আপনি সেখানে পাবেন। এই জন্য আর এগুলো আলোচনা করলাম না, ইন কন্ট্রাস্ট টু, কম্পেয়ার টু, ইন কম্পারিজন টু, অ্যাজ অপোজ টু, এগুলো ব্যবহার আছে। এই জন্য আর এখানে আমাদের ব্যবহারের বা কথা বলার প্রয়োজন হলো না। এরপরও আপনি এখানে থাকা যে অর্থগুলো আছে এগুলো দেখে নিতে পারেন। বলুন তো, এত কম সময়ের মধ্যে এত আলোচনা করা সম্ভব বিস্তারিত? এরপর আরো আছে দেখুন, এগুলো হচ্ছে সত্ত্বেও বোঝাতে, অর্থাৎ সবগুলো এক জায়গায়, রিগার্ডলেস, নট, উইথ স্ট্যান্ডিং, আমরা সাধারণত এগুলোকে লক্ষ্য করবেন, আমরা কিন্তু যে স্বাধীন বাক্যের স্বাধীন অ্যাডভার্বিয়াল ফ্রেজেস হিসেবে, অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ অনেক সময় কন্ডিশন, কনজাংশন হিসেবে কন্ডিশনাল বা কর্তৃত্ব ব্যবহার করে থাকি। এই রিগার্ডলেস অফ, নট, উইথ স্ট্যান্ডিং, ডেসপাইট অফ, ইররেসপেক্টিভ অফ, ইনস্পাইট অফ, এর অর্থটা হচ্ছে সত্ত্বেও, হলেও, এরকম অর্থ প্রদান। যেমন দেখুন, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, এরকম নির্দেশ করছে। আবার রেসপেক্টিভ অফ ব্যাকগ্রাউন্ড, এরকম নির্দেশ করছে। আর এট দ্য সেম টাইম, ইন স্পাইট অফ রিগুলার সেফটি মেজার থাকা সত্ত্বেও, সেফটি মেজার থাকা সত্ত্বেও, এরকম নির্দেশ করছে। ও, শেষ করে ফেলছি। তার মানে আমরা মোটামুটি অল্প সময়ের মধ্যে অনেক আলোচনা করে ফেলেছি, অনেক কিছু পড়ে ফেলেছি, অনেক কিছু জেনে ফেলেছি, তবে কিছুই জানিনি, কিছুই পড়িনি। ঠিক তখন যখন আপনি এগুলোকে নিজে অ্যাপ্লাই না করবেন, নিজে অনুধাবন করার চেষ্টা না করবেন। আরো আমরা পর্যায়ক্রমে এগুলোর পুঙ্খানুপুঙ্খ ব্যবহার এবং প্র্যাকটিক্যালি যখন আমরা একের পর এক বিভিন্ন লেখা লিখবো, প্র্যাকটিক্যালি দেখবো বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশনের সাহায্যে, তখন আমরা প্রতিটি ক্লাসে এই প্রিপোজিশন সম্পর্কে আপনাদের অবগত করব। অর্থাৎ লেগে থাকুন, সাথে থাকুন এবং কোর্সটি শেষ করুন, ইনশাআল্লাহ আপনাকে আর পিছনে তাকাতে হবে না। দ্যাট, যদিও আপনাকে মানে মানে নিশ্চিত করতে পারবো না, তবে আপনি মনে মনে অন্তত পক্ষে একটা কনফিডেন্ট, যে কনফিডেন্স আছে এটা জাগ্রত হবে, এবং আপনি অবশ্যই অবশ্যই লেখার জন্য আগ্রহী হবেন। আজ এই পর্যন্তই। আশা করছি যে আপনি পরবর্তী এবং পূর্ববর্তী ক্লাসগুলোকে দারুণভাবে উপভোগ করে আপনার প্রয়োজনে এগুলোকে অ্যাপ্লাই করে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। এবং এই পর্যায়ে আমি একটু ঘোষণা দিয়ে দেই, কেউ যদি আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান, অর্থাৎ, তাহলে দয়া করে আপনারা সকলেই অবগত করবেন, অর্থাৎ নিজেরাও নিজেরাও নেওয়ার চেষ্টা করবেন এবং অন্যদেরকেও অবগত করবেন। আর যারা নিয়েছেন, দ্যাটস গ্রেট। আর আপনাদের সাথে তো আমার পথ শুরুই হয়ে গেছে। ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, বেস্ট উইশেস। অবশ্যই অবশ্যই আপনার জন্য রাখা বাড়ির কাজ করবেন। ওকে।